যে চাকরির বয়স 35-এর যে দাবি, সেই দাবিতে এখান থেকে যে ছাত্র আছে সে ছাত্রদেরকে পুলিশ এখান থেকে সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। যে যেখান থেকে দেখছেন দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব যে এই সচিবালয়ের সামনে তারা যে অবস্থান নিচ্ছিলেন সেই অবস্থারও তো এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, যে যেখান থেকে দেখছিলেন যে তাদের প্রাণের দাবি যে চাকরির বয়স 35 করতে হবে, এই 35 অনেক দিন যাবৎ তারা এই দাবিটি করে আসছেন। দর্শক, যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা একটু জানার চেষ্টা করবো। আপু প্লিজ, দর্শক যেমনটা দেখছিলেন, সরকার কেন তারা সুপারিশ করলো 35-এর জন্য? 35-এর সুপারিশ কেন করলো? তারা কেন 35-এর সুপারিশ করলো? গোটা বাংলাদেশ জানে যে চাকরি বয়স 35 বৃদ্ধি করতেছে, কিন্তু কোন অশুভ শক্তির কারণে 32 করলো এটা আমরা কেউ জানি। 32 আমরা কেউ চাইনি। আমাদের রক্ত দিয়েছি, আমরা জেল খেটেছি, আমাদের নির্যাতন করেছে। আমরা রাজপথ ছাড়বো না যতদিন আমাদের এই দাবি বাস্তবায়ন না হয়, ইনশাল্লাহ। এখন ওরা বলতেছে যে এখানে থাকা যাবে না, কিন্তু কেন থাকা যাবে না ভাই? তাহলে আমাদের দাবিটা আপনারা মেনে নেন। তাহলে আপনারা এখানে আমাদের থাকতে দেন। আমরা তাদের কাছে কথাটা বলি ভাই, শোনেন, আমরা তাদের কাছে কথা বলবো, এই কথা বলার একটা সুযোগটা করে দিব। ওখানে যে তারা দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে পুলিশ এবং ছাত্ররা তারা এখান থেকে আমরা চাই যে আমাদের বিশ্ব দেশের একটা প্রতিনিধি দল, আমরা জনগণের কথা বলবো দাবির বিষয়ে। এটা আমাদের চাও, আমরা কথা বলতে চাই। কোনো বিশৃঙ্খলা কোনো কিছু এটা আমরা করতেও চাই না, আমাদের কোনো ইচ্ছাও নেই। এটাই আমাদের দাবি, এটাই। এখানে সচিবালয়ের মতো জায়গায় আমরা আসতে চাই না। আসলে এখানে 144 জারি আছে, আমরা এগুলো ভঙ্গ করতে চাই না, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের একটা বিশ্ব দেশের প্রতিনিধি দল যেন মন্ত্রণালয়ে সাক্ষাতের ব্যবস্থা করা হয়, এটাই। দর্শক, যেমনটা দেখছিলেন, আমরা একটু ভাই আপনারা এখান থেকে সরাই যাচ্ছেন কেন? কারণ এই জায়গাটা 144 জারিকৃত এলাকা, সচিবালয় এলাকায় আমরা কোন রকম সভা সমাবেশ মিছিল করতে দেন অবশ্যই এটা নিরাপত্তা। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আবেদনের সুযোগ চাইছি, আমরা চাকরি চাই নাই, আমাদের আবেদনের সুযোগ দেন। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। ভাই কেমন হলো? ও ভাই, সবাই তো সুযোগ দিতে হবে, আমরা নিচের থেকে সুযোগ নিই। ভাই বীর জোন এখানে কিন্তু কথা বলতে না না, ওখানে 4-5 জন উপর যাইতে দেন। আপনি একটু ব্যবস্থা করে দেন। এখানে ধরবেন না, বচন দিয়ে দেন। এই সামনে যান। ঠিক করে নিব। আচ্ছা শুনুন, ভাই আপনারা একটু শুনেন, একটু কথা বলতে দাও। এই শুনেন, আস্তে আস্তে প্লিজ, এই সবাই থামেন। আচ্ছা সবাই থামেন, আমার হাতে দিলেন যেটা বলতে চাই যে আস্তে
একটু কথা বলেন ভাই ওনাকে কথা বলতে দেন আপনারা। ভাই সবাই শুনে ভাই আপনারা খুব ভালো আপনারা সবাই শান্ত হন ভাই। আচ্ছা যে জিনিসটা বলতে চাই সাংবাদিক ভাইরা আপনারা খুব ভালো করে জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি আন্দোলন 2012 সাল থেকে এখন পর্যন্ত 13 বছর ধরে আন্দোলন চলে আসতেছে। এই 35-এর যোদ্ধারা 2014 সালের কোটা আন্দোলন, 2018 সালের কোটা আন্দোলন এবং এই 24-এর অভ্যুত্থানে একনিষ্ঠ যোদ্ধা যারা প্রত্যেকেই গুলি খেয়েছে, বিভিন্ন ভাবে আহত হয়েছে, আপনারা খুব ভালো করে জানেন। যারা ঢাকা শহরে এই আন্দোলনকে অভ্যুত্থানে প্যাট্রোনাইজ করার জন্য ভূমিকা রেখেছে, আমি পার্সোনালি গুলিবিদ্ধ ছিলাম, সবাই গুলিবিদ্ধ ছিল। এখন আমরা চাই যে আমাদের স্যার কথা বলবেন, আমাদের পরবর্তীতে ভাই স্যার আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমাদের এখানে স্যার রয়েছেন, তিনি এখন কথা বলবেন যে পরবর্তীতে আমি আবারও বলে যাচ্ছি সরকারের কর্তৃক যে সুপারিশটা করা হয়েছে যেটা বাস্তবায়ন না করে সরকার ভুল পদক্ষেপ নিয়েছেন। এখন আমাদের স্যার কথা বলবেন যে কখন আমরা তাদের সাথে দেখা করতে পারবো সেই ব্যবস্থা সে করে দেওয়ার জন্য কথা বলবেন। আচ্ছা আমি একটু বলি ভাই, এই যে 35-87 যারা আছে, যারা চাকরি আমি আর পারবো না, সরি আমি আর পারবো না, আপনি বলেন আমার কেন দিন না দেন ওই যে দর্শে যাবে স্যার আপনি বলেন। আচ্ছা আমি একটু বলি ভাই, 35-87 যারা ছিল তারা তো সকাল থেকে আন্দোলন করতেছে। আমরা কিন্তু তাদের সাথে কথা বলছি, কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো দাবি দেওয়া তখন ছিল না। তো এখন যেহেতু শিক্ষা ভবনের সামনে আসছে, তারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চায়। তো এটা তো আজকে তো আর এই সময় কথা বলা সম্ভব না। এই দাঁড়াও, আমি ওদের সাথে যেটা কথা বলেছি যে আগামীকাল সকালে 11টা থেকে ওনারা যে প্রতিনিধি ঠিক করবে, 5 থেকে 6 জন এখানে আসবে, আমার সাথে কথা বলে আমি তাদেরকে আমি দেখা করার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, এটা আমি কালকে করবো, আজকে আর কেউ নাই। 11টায় হ্যাঁ, 11টায় কালকে আগামীকাল 11টা। আজকে আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে যে জায়গা থেকে আসছেন সবাই চলে যান। কালকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, তারপরে আপনাদের যে বক্তব্য বা ওনাদের যে বক্তব্যটা আছে সেটা গিয়ে পেশ করবে। ঠিক আছে, শোনেন আপনি কি বলবেন? কালকে 11টায় আমরা স্থায়ীভাবে 35টায় তো আবেগ নিয়ে জীবন চলে। আচ্ছা ভাই শেষ, আমরা যেহেতু ডিসি মহোদয় আমাদের কালকে 11টার সময় কালকে 11টায় আমাদের মিটিং এর ব্যবস্থা করা হয়েছে, রাইট? হ্যাঁ, কালকে 11টায় আমাদের কয়জনের লিস্ট স্যার? 10 জনের একটা লিস্ট নেওয়া হবে। কালকে আমাদের সাথে ওখানে কথা হবে, আমরা সেখানে কথা বলবো। আমি সরকারি চাকরিতে আবেদন চেয়েছি, আমি সরকারি চাকরি চাই নাই। আমাদেরকে 47 BCS এর আগে আবেদনের সুযোগ দেন, আমরা পরের টেবিলে বসবো, আমাদেরকে আবেদনের সুযোগ দেন। প্রিয় ভাই বোনরা, আমাদেরকে আবেদন করার সুযোগ দেন প্লিজ। আমার নাম সামিয়া, আমাদের আবেদন করার সুযোগ দেন। আমরা অত্যাচারিত হইতেছি, 32 দিছে, আমরা এর ফল পাই নাই, কিন্তু আমরা আন্দোলনরত। আমাদেরকে আবেদন করার সুযোগ দেন ভাই, সরকারকে বলেন আমাদেরকে আবেদন করার সুযোগ চাই। দর্শক যে যেখান থেকে সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখানোর চেষ্টা করছি, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন।
করেছেন যে সবাই দাবি চায়, দাবি তো সবাই চায়। আমাদের সাংবাদিক ভাইয়েরা তো জানে আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকার আনাচে কানাচে, শাহবাগ, তারপরে রাজবালয়, যমুনাতে কি নিয়ে আন্দোলন করতেছি। আজকে 62 বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়সীমা 30 থেকে বাড়িয়ে 35 করার জন্য আমরা আন্দোলন করতেছি। কিন্তু আমরা 30 সেপ্টেম্বর আন্দোলনের মাধ্যমে একটি সংস্কার কমিটি গঠন হয়েছিল। সেই সংস্কার কমিটিতে 5 জন সদস্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি গঠনের প্রধান হচ্ছে ডক্টর মুহিত স্যার সহ 5 জনের কাছে আমরা আমাদের আবেদনটুকু জানাই। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরিতে আবেদনের বয়সীমা ছেলেদের ক্ষেত্রে 30, মেয়েদের ক্ষেত্রে 37 সুপারিশ করেছে। কিন্তু এই সংস্কার কমিটি আর উপদেষ্টারা খাস সাথে বসে তারা 32 দিয়েছে, সেটা আমাদের বোধগম্য নয়। আমরা 12 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি 35-এর জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আছি, রাজপথে থাকবো। এই আন্দোলন 13 বছরে পা রাখছে, আরও যদি 10 বছর আন্দোলন করা লাগে আমরা সেই আন্দোলন করব। ধন্যবাদ। আরও কোনো প্রশ্ন আছে? আজকে আপনাদের কি ভিতরে যাওয়ার জন্য যে আসছিলেন বাধা দিছে কি কারণ? না, আসলে মূলত পুলিশ বাইরে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, কারণ আমাদের তুলনায় পুলিশ সদস্য বেশি। তারা যদি আমাদের মায়ের মুখী হতো, আক্রমণ করত, তাইলে আমরা একটা প্রাণীয় সচিবালয়ের ভিতরে যেতে পারতাম না বা এই রাস্তা দিয়ে আসতে পারতাম না। পুলিশ বাইরে আমাদের প্রতি যথেষ্ট পরিমাণ সদয় আছে, তারা আমাদেরকে সহযোগিতা করছে। এবং মাসুদ স্যারও আমাদেরকে বলছে আগামীকালকে আমাদের সচিবালয়ের বা উপদেষ্টাদের সাথে কথা বলাই দিবে। 10 সদস্য আর কিছু দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে ইউটিউবে না, ইউটিউবে সব মাল্টিমিডিয়া করছে। আপনাদের দাবি কি ছিল? আজকে আমাদের দাবি মুহিত স্যারের সুপারিশ। জি, আজকে আমরা 20 তারিখে আজকে কর্মসূচি দিয়েছি যে আমাদের মুহিত স্যারের সুপারিশটা দ্রুত 47তম বিসিএস এর আগে আমরা প্রজ্ঞাপন চাই। এটা সুপারিশ হয়েছে কিন্তু প্রজ্ঞাপন দিয়েছে 32-এর। ভাই, আমরা কি 32-এর জন্য আন্দোলন করেছি? আপনারা তো দেখেছেন আমরা 35-এর জন্য আন্দোলন করেছি। তারপরে স্যার সুপারিশ করেছে, কেন এটার প্রজ্ঞাপন না? দ্রুত 47তম বিসিএস এর আগে এটার প্রজ্ঞাপন চাই। আমরা প্রজ্ঞাপন চাই, আমরা মাঠে আসছি। দেখেন মেয়েরা কেন ঘরে থেকে বাইরে আসছে, লজ্জা করে না? আমরা সবাই উচ্চ শিক্ষিত মেয়ে, কেন আমরা মাঠে আসবো? আমাদের নীতি নির্ধারকরা কি ঘুমায়? ওনারা কি ঘুমিয়ে আছে? ওনারা দ্রুত আমাদের
আপনাদের কাছে আমাদের অনুরোধ, মিডিয়া ভাইদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা দ্রুত এটা শুরু করেন, আজকের মধ্যেই শুরু করেন। আমরা দূরান্ত আসছি ভাই, আমরা তো ঢাকার মেয়ে না, আমরা বিভিন্ন জেলা থেকে আসছি। দেখেন এখান থেকে নীলফামারী থেকে কত দূর, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম থেকে মেয়েরা আসছে। এই মেয়েরা কি প্রতিদিন আসতে দেবে? প্রতিদিন আসতে দেবে? যে মেয়েদের বিয়ে হয়নি তাদেরও তো বাবা আছে, মা আছে, তারা তো প্রতিবন্ধক রেস্ট্রিকশনের মধ্যে থাকে, সেই মেয়েদের আসতে দেওয়া হয় না। এখন আমার অনেক বোনরা চোখের পানি ছাড়ে, তারা নিজের আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তারা একটাই বলে যে আমাদের পরিবারে যেতে দিচ্ছে না, কিন্তু তারা মনে প্রাণে 35 চায়। আমাদের দেখছেন এখানে সংখ্যালঘু আর না, এখানে আমাদের অনেক বোন এখন আছে। দেখেন ভাই, এখানে আমাদের যে বোনেরা আসছে, এই বোনেদের মধ্যে অনেকের হাজবেন্ড ক্যান্সারের অসুস্থ, তাকে কেমো দেয়, এখানে আসছে। আমার হাজবেন্ড যদি মারা যায়, আমার তো একটা কিছু করে খেতে হবে, এটা কি রাষ্ট্র আমাকে সুযোগ দেবে না? আমি যে উচ্চতর এই মাস্টার্স কমপ্লিট করেছি, আমি যে বিসিএস এর পিলি পাস করার পর রিটেনে যা ফেল করেছি, আমাকে কি একটা সুযোগ দিবে না? আমি পিলি পাস করে, রিটেনে পাস করে, ভাইভাতে পাস করে একটা চাকরি কি আমাকে সুযোগ দিবে না? আমাকে দ্রুত সুযোগ দিতে হবে। এইরকম অনেক বোন আছে যাদের ডিভোর্সের বোনরা এখানে আছে, তাদের বিধবা বোনরাও আছে। তাই আমরা চাই ভাই, আমরা সকাল থেকে ক্লান্ত, দূরে থেকে এসেছি, বাস জার্নি করে এসেছি, আমাদের দিকে একটু, এই বোনদের দিকে আপনারা সবাই হন, আজকের মধ্যে একটা সুরাহা দেন। আমরা চাই না বারবার এই মাঠে আসতে, আমাদের মানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এখানে আসছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, আপনারা এটা দ্রুত একটা সুরাহা করেন। আপনারা কি আইনের প্রতি শ্রদ্ধাশীল না? অবশ্যই। তারা তো বলেছে কালকে 11টা। না, কালকে ভাই আমি বলি, আমাদের পুলিশ প্রশাসন ভাইরা, ওনাদের তো মেয়ে আছে, ওনাদের তো বোন আছে, ওনাদের বোনরা কি শিক্ষিত না? ওনাদের বোনরা কি পিলি পাস করে রিটেনে ফেল করে নাই? ওনাদের কি একবারে সুযোগ দেয়া না? ওনাদের সুযোগ দিলে আমরা ওনাদের বোন, আমাদের দিকে একটু সদয় হন। পুলিশ প্রশাসন আমরা চেয়েছিলেন ওনারা আমাদের সহযোগিতা করবে। ভাই বারবার আমাদের ডেট দেয়, কিন্তু এই ডেটে কখনোই সুরাহা হয় না। আমরা আজকে সুরাহা নিয়ে, কারণ দেখেন মুহিত ছাড়ে সরকারের একটা কমিটি 35-37 সুপারিশ করেছে, সেটা কিন্তু প্রজ্ঞাপন দেয় নাই। তাই অতি দ্রুত প্রজ্ঞাপন দেয়, আমরা এই মাঠ ছাড়বো। প্রজ্ঞাপন দিলে আমরা চলে যাবো। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যতে তারা এখান থেকে যে মেয়েরা দাঁড়িয়ে আছে তাদেরকে সরানোর জন্য পুলিশ এখান থেকে তাদেরকে এই 44 ধারা জারি যে এলাকা, সে এলাকার বাইরে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা দেখতেই পারছেন যে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক, যেমনটা দেখছিলেন, আপু, আপনারা যে দাবি নিয়ে আসছিলেন আজকে, কি আপনাদের সর্বশেষ কি করতে পারেন? সর্বশেষ তথ্য তো কথা আলোচনা হচ্ছেই ভাই, এখনো পর্যন্ত বলতে পারতেছি না। তবে আমরা আমাদের মানে আজকের মধ্যে সমাধান চাইতেছি, কিন্তু প্রশাসন আমাদেরকে বলছে যে আগামীকাল 11টার দিকে, কিন্তু আমরা সেটা 11টার দিকে আমাদের একটা প্রতিনিধি টিমকে তারা আর কি সচিবালয়ে সাক্ষাৎ করাবেন, কিন্তু এরকম তো প্রশাসন আমাদের কাছে অনেকবারই করেছে, বারবারই করেছে। তাই আমরা চাচ্ছি যে আমাদের এটা আজকের মধ্যে সমাধান করলেই আর কি আমরা ফিরে যেতে চাই। এর আগে অনেক আশ্বাস দিছে, হাজার আশ্বাস দিছে প্রশাসন, এবার অনেকবার আশ্বাস দিছে, 12টা বছর থেকে আশ্বাস দিতেই আছে। আজকে নিয়ে যাবে, কালকে নিয়ে যাবে, পরশুদিন এটা হবে, তারপরের দিন ওটা হবে, আর কি বলবো। দর্শক, যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, আরও বিস্তারিত দেখার জন্য আমরা চেষ্টা করব। দর্শক, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, সবাই যুক্ত থাকেন। আমরা শেষ পর্যন্ত দেখব যে কি হয় এখানে, সেই বিষয়টি আপনাদের সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরা আছি। বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন, আর এই দাবি কি যুক্তিসঙ্গত কিনা আপনারা একটু দেখতে পারছেন। ভাই হয় নাই, আপনারা আরো বোঝায় আসেন।
বিপদে পড়ছে না আমি কি হয়েছে কি কয় বিপদে তুমি করছো কি? একটাই বিষয় যে আমাদের যারা আছে আমরা বলছিলাম যে বারবার যে আজকের মধ্যে আর কি যদি আমাদের অল্প সংখ্যক প্রতিনিধি হয় তারপর আজকে আমরা কথা বলে যাওয়ার জন্য। এখন আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামীকালকে আসার জন্য। আসলে এখানে সাধারণ ছাত্রদের একটা ব্যাপার, এখানে দেখেন অসংখ্য ছাত্রছাত্রী আছে, সবাইকে আসলে সবাই ইন্টারফিয়ার করছে। এখানে একটা বিষয় যে আমরা আজকে আসছি, আমরা আজকে কথা বলতে চাই, এই আর কি। এই বিষয়টা হচ্ছে এইটাই। এখন এইটাই হচ্ছে, এখন আমাদের পক্ষ থেকে দাবিটা হচ্ছে এটাই যে আমরা আজকে কথা বলে যাব। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলছে ওনারা কালকে 8টা আমরা যোগাযোগ করার জন্য, কিন্তু সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা এখনো তাদের কথা, পুলিশ বাদের কথা আমরা মেনে নিতে পারছি না। কারণ হচ্ছে এখানে আপনারা দেখছেন এখানে পাবলিক ব্যাপার, এখানে সব ছাত্রছাত্রী আছে, সাধারণ ছাত্রী, তাদের সাথে পরামর্শ না করে যে কোনো কথা আমরা বলতে পারি না। এখানে একটা বিষয় থাকে, প্রতিদিন আমরা এখানে আসতে পারবো না, আন্দোলন করতে পারবো না। আমরা তো সমঝোতার জন্য আসি নাই যে আমরা খালি শুধু যেটা বলবে এটাই করে যাব। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসি, আমাদের চলে যাব, এটাই হচ্ছে আমাদের কথা। আমাদের কি যন্ত্রণা, আমাদের কি বেদনা, আমরা এটা জানি, আমরা চলে যাব, এটাই হচ্ছে আমাদের কথা। বলেন কি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে পুলিশ ভাইরা যে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, এজন্য ভাইদেরকে ধন্যবাদ যে তারা একটা কিছু চেষ্টা করেছেন। কিন্তু আমাদের যারা আন্দোলন করছে তারা চট্টগ্রাম, পঞ্চগড়, বগুড়া অনেক দূর প্রান্ত থেকে আসছেন, তারা এই সিদ্ধান্তকে মানছে না। তারা বলছে যে আজকের মধ্যেই কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখন তাদের সাথে আলোচনা না করে আমরা নিজস্ব কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমাদের প্রশ্ন হচ্ছে রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, 24/7 তাদের থাকা উচিত বলে আমরা মনে করছি। দর্শক যেমনটা শুনছিলেন, যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা অভ্যুত্থানের পরে সরকারের আবার ছুটি কিসের? একটা গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকারের আবার বিশ্রাম কিসের? দেশে সমস্যার শেষ নেই, তাদের আবার একই স্কেডিউল কেন মানতে হবে? পুলিশ ভাইরা 24 ঘন্টা মাঠে থাকে, তাদের কেন 10টা থেকে 4টার মধ্যে শেষ হয়ে যাবে? আপনি দেখেন পুলিশ ভাইরা 24 ঘন্টা রাস্তায় থাকে, তার যারা ডেস্কে কাজ করে তাদের 10টা আসবে, 3টার মধ্যে চলে যাবে। হোয়াট ইজ দিস? দেশের মানুষের সমস্যার শেষ নেই। পরশুদিন পেপারে দেখেছি 101টা আন্দোলন চলেছে, রাইট? সমস্যা আছে বিদায় আন্দোলন চলছে। সুতরাং এগুলোর সমাধান করছে 10টা থেকে 3টার মধ্যে কি সম্ভব? আমরা মনে করি তাদের 24 ঘন্টা কাজ করা উচিত, ঘুমটুম সব বন্ধ করে দেওয়া উচিত। দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিন লাইভ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখন এখানে একটা প্রস্তুতি নিচ্ছেন যে তারা এর ভিতর আর কোনো ছাত্রকে প্রবেশ করতে দেবেন না, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন। আমরা বিস্তারিত আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। দর্শক যে যেখান থেকে দেখছিলেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পুলিশ যেভাবে যে যেখান থেকে দেখছিলেন দর্শক সংগ্রাম প্রতিদিনের লাইভ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদের এখান থেকে সরাই দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, আপনারা দেখছেন যে আন্দোলনকারী যে শিক্ষার্থীদের এখান থেকে 35-এর যে দাবিতে যারা আসছিলেন তাদেরকে পুলিশ এখান থেকে সরাই দিচ্ছেন। দর্শক দর্শক যে যেখান থেকে দেখছেন, হঠাৎ করে এই সচিবালয়ের গেটে দর্শক যেমনটা দেখছিলেন, আপনারা দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করুন।
দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিনিধি দর্শক যেমনটা দেখছিলেন আপনারা এবং সরকারের দায়িত্ব হচ্ছে মানুষ তার যে কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে কোনো সময় আসবেন এবং সেই দাবি দেওয়া সরকার নেগোসিয়েশন করবে, দাবিগুলো শুনবেন। অন্তত তারা শোনার প্রয়োজন মনে করছে না, মানে আগামী দিনের জন্য তারা তারিখ দিচ্ছে, মানে হাজার হাজার শত শত মানুষ রাস্তায় আন্দোলন করছে, আর আন্দোলনের নেতৃত্ব দিয়ে যারা আন্দোলনের উপর দাঁড়িয়ে, আন্দোলনের পাটাতনে দাঁড়িয়ে আজকে যারা উপদেষ্টা হয়েছে তারা এখন আর আন্দোলনের সাথে বৈঠক নাই, তারা এখন আর আন্দোলন কর্মীদের সাথে কথা শুনতে চায় না। এটা অত্যন্ত তাদের নিজেদের সাথে স্ববিরোধী কথাবার্তা। আর একই সাথে রাষ্ট্রে যারা সরকার থাকেন তাদের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের যে কোনো দাবি শোনা। তারা এতটুকু ধৈর্য তাদের নাই যে তারা আজকে এই দাবিটা শুনবেন। তারা প্রশাসন পাঠাচ্ছেন, আপনারা দেখছেন যে পিছনে পুলিশ ভাইরা আমাদেরকে কিভাবে তাড়ানোর চেষ্টা করছে এবং পুলিশ আমাদের সাথে এখন পর্যন্ত বাক বিদণ্ড অবস্থায় আছে। এইটা ফ্যাসিবাদ পতনের লক্ষণ না, এইটা ফ্যাসিবাদ চলমান, ফ্যাসিবাদ এখনো আছে, ফ্যাসিবাদ চলমান, ফ্যাসিবাদ এখনো আছে, এটা তার প্রমাণ। আপনারা লক্ষ্য করেছেন যে তারা রাস্তায় আসতে পারতেন। একজন জনগণের ম্যান্ডেট যারা নেয়, আন্দোলনের উপরে দাঁড়িয়ে যারা সরকারে যায়, উপদেষ্টা হয়, তারা এখন আর আন্দোলনের দাবি দেওয়ার কথা শুনতে চায় না। তারা এখন পুলিশ পাঠায়, পুলিশের সাথে বাকবিতণ্ড হয় আন্দোলন কর্মীদের সাথে। এখানে যদি কেউ কোনো পক্ষ, আন্দোলন কর্মীরা যথেষ্ট শৃঙ্খলভাবে আন্দোলন করছে, কিন্তু পুলিশ যেভাবে এখন তাড়াচ্ছে তাতে আরেকটু হলেই হয়তো এই আন্দোলনের সাথে সংঘর্ষ তৈরি হতে পারত। এইটা আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ম্যানেজমেন্ট করতে পারছে না। তারা রাষ্ট্র ম্যানেজমেন্ট করবে কিভাবে, যারা একটা ছোট্ট আন্দোলন ঠিক আছে ম্যানেজমেন্ট করতে পারছে না। সাধারণের উপর নির্মম অত্যাচারগুলো চালাচ্ছিল, এই সময়েও, বর্তমান সময়েও এই পুলিশ বাহিনী এই জনসাধারণের উপর এরকম নির্যাতন চালাচ্ছে। সবসময় আমাদের আশাবাদী ছিলাম যে আমরা যখন জুলাইয়ে 36 জুলাই যখন আন্দোলন করেছি, জুলাই মাসে আমাদের আন্দোলনের সহযোদ্ধা যারা ছিল তারা সরকারে আছে, কিন্তু তারাও এখন আর আমাদের সাথে দেওয়া হচ্ছে, আমাদেরকে ফোর্স করে বের করে দেওয়া হচ্ছে। আমরা এখনো সিদ্ধান্ত মানি নাই। আমরা এই প্রশাসন আর মানব না, প্রতিবারই আমাদের সাথে এই ধরনের ব্যবহারই করা হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখছেন 35-এর দাবিতে, যে চাকরির বয়স সীমা 35-এর দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাষ্ট্রের এই উপদেষ্টারা আন্দোলন কর্মীদেরকে সংঘাতের দিকে ধাবিত করে দিল। আজকে তারা প্রশাসন পাঠাইছে, একজন জনগণের যারা ম্যান্ডেট নেয়, মানে আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম, তো জনগণের যারা ম্যান্ডেট নেয় জনগণের পালস বোঝার জন্য তাদের রাস্তায় আসতে হয়, কিন্তু তারা পুলিশকে দিচ্ছে আন্দোলন সরাই দেওয়ার জন্য। আর আন্দোলন কর্মীরা এখানে অবস্থান নিচ্ছে, এটা সংঘাতের ভাষা। আগামী দিন কথা বলবে এটা সংঘাতের দিকে, এই আন্দোলনকে ছেলে দেওয়ার মতো মানে ব্যবস্থা তারা করে দিলেন। উপদেষ্টারা কি আপনাদের কি বলছে? উপদেষ্টারা মূলত আন্দোলন কর্মীদের কারোর সাথে কথা বলে নাই। পুলিশ বারবার এসে বলছে যে আগামীকালকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বলেছি যে এটা সংঘাতের। দর্শকের যেমনটা দেখছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি ভাষায় কথা বলে। পুলিশ দিয়ে এখন তারা রাষ্ট্রের বিভিন্ন দাবি দেওয়াকে ম্যানেজ করতে চায়। দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা রাজু ভাস্কর্যের দিকেই অবস্থান করছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন। দীর্ঘ
12টি বছর যাবৎ রাজপথে করে আসতেছি। আর আমাদের এই যুক্তিক দাবি বাস্তবায়ন করার জন্য সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সেই সংস্কার কমিটি মেয়েদের ক্ষেত্রে 37 এবং ছেলেদের ক্ষেত্রে 35 সুপারিশ করেছে। এখন কাদের সাথে আলোচনা করে 32 দিয়েছে সেটা আমাদের বোধগম্য নয়। আমরা 12 বছর যাবৎ আন্দোলন করেছি 35-এর জন্য, এবং আমরা 35 বাস্তবায়িত যতক্ষণ পর্যন্ত করা না হবে আমরা রাজপথে আন্দোলন করে যাব। আরো কোনো প্রশ্ন আছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত রাজপথ থেকে বাস্তবায়িত না হবে ততক্ষণ সেই আন্দোলন চালিয়ে যাব। আর কারো কোনো সাংবাদিক ভাইদের আরো প্রশ্ন আছে? আপনাদের শেয়ার করে দেবেন। দর্শক যেমনটা দেখছিলেন, কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করুন, এবং আপনারা জানেন যে 35-এর যে দাবি, সেই দাবিটি কতটুকু যুক্তি, সেই যুক্তিটি আপনারা মন্তব্য করুন এবং কমেন্টে জানান। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে সবাই। রাজু সিদ্ধান্ত জানাবো। দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ। এলাকা ছেড়ে বাইর হয়েছে, সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী সময়ে আমরা 35 প্রত্যাশীদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছে পরবর্তীতে তারা রাজু ভাস্কর্য অবস্থান করতে চায়। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়া মেনে না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে 35 প্রত্যাশীরা জানিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। পুলিশ কিন্তু তাদের শক্ত অবস্থানে সচিবালয় এলাকা থেকে তাদেরকে বের করে দিয়েছে। আমরা কথা বলেছিলাম 35 প্রত্যাশীদের সাথে, তারা যেমনটি বলছিলেন যে তারা পুলিশের সাথে কথা বলেছেন এবং পরবর্তী সময়ে তারা কিন্তু আগামীকাল সকাল 11টার সময় তারা সচিবালয় কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরবর্তীতে কিন্তু সেই সুযোগও তাদের হলো না। অবশেষে তারা কিন্তু সচিবালয় এলাকা থেকে বাইরে চলে আসেন। পরবর্তী অবস্থান সম্পর্কে আমরা জানতে চেয়েছেন। তারা যেমনটি বলছিলেন যে রাজু ভাস্কর্যে তারা অবস্থান করবেন। রাজু ভাস্কর্যে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে যারা লাইভটিতে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে দিন। দর্শক যেমনটা দেখছেন সংগ্রাম কোথায় আন্দোলন করবে এটা পুলিশ ভাইরা বলে দিচ্ছে। আন্দোলনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এটা ছাড়া আর কিছু না। মানে আন্দোলন কর্মীরা কোথায় আন্দোলন করবে আমরা কোথায় আন্দোলন করব, কোথায় করব না, কি দাবি দেবো না, এটা এখন পুলিশ ডিজাইন করে দিচ্ছে। পুলিশ ভাইরা বলছে আপনারা রাজুতে চলেন, মানে এখন আন্দোলন কোথায় দাঁড়াই করব, আমি আমার দাবি দেওয়া কোথায় দেব সেটাও পুলিশ ডিসাইড করে দিচ্ছে। এর চাইতে আর লজ্জার কিছু আছে? অথচ আমরা বারবার বলি যে এই সরকার হচ্ছে আন্দোলনের পাটাতনে দাঁড়িয়ে থাকা একটা সরকার। তাদের অন্তত আসা আন্দোলন কর্মীদের সাথে দাবি দেওয়ার কি যৌক্তিকতা আছে সেই কথাগুলো অন্তত শোনা দরকার। তাদের বিন্দুমাত্র সেই ধৈর্য নাই। তারা আজকে ততটুকু আমাদেরকে সেই মানে সৌহার্দ্যপূর্ণ আচরণটা করতে পারেনি। তারা পুলিশ পাঠিয়ে দিয়েছিল, পুলিশ তাড়িয়ে দিল। এই তাড়িয়ে দেওয়াটা সংঘাতের ভাষা। আন্দোলন কর্মীরা আজকে অত্যন্ত শৃঙ্খলার সাথে এখানে আন্দোলন করেছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। এইভাবেই এক একটা আন্দোলনের বিপরীত এইগুলো হচ্ছে ফ্যাসিবাদের লক্ষণ। এইটা একটা আদি এবং শিশু ফ্যাসিবাদী আচরণ আজকের হয়ে গেল। এইটাই সোসাইটির ভিতরে যদি বিলংস করে সেই রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার মানে জন্য অন্তরায় হয়ে থাকবে। আমরা এই আন্দোলনে আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। আপনারা মিডিয়ার ভাইরা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সহযোগিতা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন কর্মীদের উপস্থিতি এবং পুলিশ যেভাবে আমাদের মুখোমুখি হয়েছিল।
শহীদ মিনারে হবে না রাজু ভাস্কর্য হবে, এটা তো পুলিশ ডিসাইড করছে। আপনি লক্ষ্য করছেন, পুলিশ বলছে ওখানে যান, ওখানে যান, ওখানে যান, পুলিশ বলছে। এটা কিন্তু আমরা বলি নাই, আমাদের অবস্থান ছিল এখানে। আমরা বলছিলাম এখানে শান্তিপূর্ণ অবস্থান আমরা করব, অন্তত সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসবেন। সরকারের পক্ষ থেকে প্রতিনিধির চরিত্রটা কেমন আসে আন্দোলন দমাতে, পুলিশের উপস্থিতি। আমরা বলি আমাদের নেতৃত্ব ঠিক আছে, কিন্তু এখানে এসে মানে আজকের যেভাবে সরকারের পক্ষ থেকে যে কোনো কেউ যেহেতু একটা দাবি দেওয়া শোনার মতো মানে অবস্থানে আসেনি, সেহেতু এই আন্দোলন আরও কিভাবে বড় পরিসরে আরও বেশি মানুষকে সমর্থন নিয়ে আন্দোলন করা যায়, আমরা সেটি পরবর্তীতে সিদ্ধান্তের মাধ্যমে জানাবো, পরবর্তী কর্মসূচি দিতে হবে। ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, শিক্ষা চত্বরের সামনে দাঁড়ায় ঐতিহাসিক ভাবে আমরা আমাদের প্রোগ্রাম ঘোষণা করব। শিক্ষা চত্বর সামনে দর্শক যেমনটা দেখছিলেন যে তাদের শিক্ষা চত্বর থেকে তাদের যে ঘোষণাগুলো জানাবেন। আমরা সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভে আছি। দর্শক, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন। আপনারা সংগ্রাম প্রতিদিনের সঙ্গে থাকুন, বিস্তারিত দেখার জন্য, শোনার জন্য সংগ্রাম প্রতিদিনের সঙ্গে থাকুন। দর্শক, আমরা আরও বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন দর্শক, সর্বশেষ যে ব্রিফিং দেবে সেই ব্রিফিংটি আমরা শোনার জন্য চেষ্টা করব। এই জায়গা নিয়ে দাও, জায়গা নিয়ে জায়গা নিয়ে দাও। আলোচনার বিষয় হইছে ওনাকে আনাদার টাইম বলা হইছে যে আমাদের আজকে সাক্ষাৎ করে, উনি বলছে আজকে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আমরা এখন আমরা কমিশন যেটা সুপারিশ করছে সেইটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে এবং 5টা সেক্টর উন্মুক্ত করতে হবে। এই চুক্তিতে যদি গভর্নমেন্ট থাকে তাহলে আমরা কালকে প্রতিনিধি দল তাদের সাথে সাক্ষাৎ করব, নাহলে আমরা মাঠে থাকবো আন্দোলনে। যেটা কমিশন সুপারিশ করছে সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে এবং 5টা সেক্টর উন্মুক্ত করতে হবে। যদি এই শর্তে গভর্নমেন্ট থাকে আমরা তাহলে কালকে তাদের সাথে প্রতিনিধি দল বসবো, নাহলে বসবো না। আপনাদের কোনো মতামত আছে কিনা? দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা একটু আসুক বসুক কিছুটা কই কিছুটা আছে সিদ্ধান্ত যেটা হয়েছে ওখানে আমাদের পুলিশের সাহেব যে সিদ্ধান্ত দিয়েছেন আরিফ ভাই ওই ব্যাপারে এখন কথা ওই ব্যাপারে আরে কথা বলেন, আরে বলেন না ভাই, আপনি শুরু করেন জায়গা দেব এখন আরিফ ভাই ওই ব্যাপারে দিবেন। প্রিয় সাংবাদিক ভাইরা আমার, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এই দাবিটা শুধু যৌক্তিকে না, এটা আমাদের ন্যায্য অধিকার ছিল। সেই প্রেক্ষাপটে আমরা এখানে এসেছিলাম অহিংস এবং শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা আন্দোলন দুলিশ্বাত করার জন্য, নস্যাৎ করার জন্য। আমাদের প্রশাসন ভাইয়েরা আমাদেরকে এইভাবে ভুলভাল বুঝিয়ে আমাদের আন্দোলনটিকে ডিসমিস করে দেওয়া হয় করেছে প্রশাসন ভাইয়েরা আমার। আগামীকাল আপনাদের সামনে আশ্বস্ত করেছে, আগামীকাল আমাদেরকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমাদের 10 থেকে 8 জন প্রতিনিধিকে পাঠানো হবে। আমরা আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, মুহিত স্যারের সুপারিশ 35 এবং 37 বাস্তবায়ন ছাড়া এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, এই আন্দোলন কখনো থামানো যাবে না। আজকে আমরা এই ডিক্লারটা স্পষ্ট ভাষায় একবারের হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে জানিয়ে গেলাম। আর একটা কথা বলে দিতে চাই, কালকে যদি সাংবাদিক থাকবে
হবে। আপনাদেরকে বলছি, আপনারা হচ্ছেন জনতার চোখ, রাষ্ট্রের চোখ। আজকের এই বৈষম্যহীন রাষ্ট্রের মধ্যে কেন বৈষম্য থাকবে সেটা আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন। আমরা বলছি, রাষ্ট্র কর্তৃক সংস্কার কমিটি গঠন করা সত্ত্বেও কেন সংস্কার কমিটির সুপারিশ কেন মানা হলো না? তাই এই আন্দোলন 35 এবং 37 যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবেই চলবে। আমাদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে, আহত করে, রক্তাক্ত করে কখনো আন্দোলন দমন করা যাবে না। একবারে স্পষ্ট হৃদয়ের, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে এই ঘোষণাটা আপনাদের সামনে দিয়ে গেলাম। শুধু আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদের পাশে সামনে থাকবেন, কারণ যৌক্তিক এবং ন্যায্য অধিকার, এর বাইরে আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। একটা কথা বলে দিতে চাই, কালকে যদি কোনো করা হয় আমাদেরকে 11টা বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে। আমাদেরকে 11টায় সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই আমাদের প্রতিনিধি টিমকে অবশ্যই যেখানে নিলে এই দাবিটা বাস্তবায়ন হবে সেখানে নিয়ে যেতে হবে, উল্টাপাল্টা বুঝালে হবে না, অন্যথায় বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে। আবার বলবো প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, আমি আবারও বলছি, আমি আবার রিপিট করছি, সেই রিপিটটা হচ্ছে সংস্কার কমিটি কর্তৃক 35 এবং 37 সুপারিশ যেটা করেছে, যতক্ষণ না পর্যন্ত এই সুপারিশ বাস্তবায়ন না করা হবে এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, কোনোভাবেই এই আন্দোলন থামানো যাবে না। আগামীকাল 11টায় আমাদের একটা প্রতিনিধি টিমকে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করানোর কথা আছে। যদি না করানো হয়, যদি কমিটমেন্ট না রাখা হয়, তাহলে আন্দোলন রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথেই থাকবে। আগামীকাল আমরা যারা শিক্ষার্থী আছি, যেহেতু 11টার সময় আমাদের সাক্ষাৎ করানোর কথা, আমরা সবাই রাজু ভাস্কর্যে অবস্থান করব। আপনারা যারা আছেন সবাই আসবেন, আমরা শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সাক্ষাৎ না হয়, আমাদের দাবি বাস্তবায়ন না হয়, এ পর্যন্ত আমরা সবাই রাজু ভাস্কর্যে অবস্থান করব। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ এজন্য যে আজকে আপনার সকাল থেকে আমাদের পাশে ছিলেন, এজন্য কৃতজ্ঞতা বোধ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা দেখেছেন আমরা শাহবাগ থেকে আমরা এই সচিবালয় পর্যন্ত আমরা এসেছি। আমাদেরকে আসলে পুলিশের পক্ষ থেকে, এখান থেকে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আগামীকাল 11টায় আমাদের 8 জন অথবা 10 জনের একটা প্রতিনিধি টিম সচিবালয়ের উপরস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে দিবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের সাথে কথা না হয় আমরা এখানে অবস্থান করব। ইনশাল্লাহ আগামীকাল সকাল আমরা 11টায় এখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে তার পরবর্তী কি ডিসিশন হয় আমরা সেটা জানাবো। তবে আমরা আজকে এখানে আলোচনা করব এবং আগামীকাল সকাল 11টায় আমরা ওখানে যাবো, তার পরবর্তীতে সবকিছু আমরা আপনাদের। এখানে একটা বিষয় মিটিং এর বিষয়টা বলতেছি, সেটা আমরা কিন্তু কালকে যাব, সেটা 8-10 জন সদস্যই না, প্রতিনিধি টিম আমাদের চাওয়া অনুযায়ী হইতে হবে। দ্বিতীয় কথা, আমরা যে সংস্কার কমিটি যেটা সুপারিশ করছে ওটার পাশাপাশি 5টা সেক্টরকে উন্মুক্ত চাইছি, সেটাও আমাদের মেনে নিতে হবে, নাহলে আন্দোলন চলমান থাকবে। ঠিক আছে, মাইক ছেড়ে দেন। রাসেল ভাই যেটা বললো, আচ্ছা আবার
আমাদের স্পষ্ট বক্তব্য যে আগামীকাল কথা দিয়ে আমাদের একটা ঘোষণা আছে, আমাদের একটা ঘোষণা আছে, আপনারা লক্ষ্য করেছেন যে শাহবাগ থেকে আমরা এখানে শান্তি শৃঙ্খলা ভাবে এসে উপস্থিত হয়েছিলাম, কিন্তু পুলিশ ভাইরা আমাদের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং তারা আমাদেরকে আমাদের আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তারা বলে দিচ্ছিল যে আমরা কোথায় আন্দোলন করব, এইটা ফ্যাসিবাদ এবং সংঘাতের ভাষা। এই সরকার আন্দোলনের পাটাতনে দাঁড়িয়ে থাকা সরকার, মানুষ দাবি দেওয়া দেবে, তারা সেই দাবি এসে শুনবে, কিন্তু তারা আজকে সেটা আসেনি। তারা আজকে জানিয়েছে আগামীকাল সকাল 10টায় আমাদের প্রতিনিধিদের সাথে তারা বৈঠক করবে। যদি কোনোভাবে আমাদের প্রতিনিধিদের সাথে এই সরকারের বৈঠক না হয়, পরবর্তী প্রোগ্রাম হবে কি আমরা সেটা বলছি। আমাদের আমাদের মাননীয় স্যার যে কথা বলেছেন, আমরা আশা করি উনারা তাদের কথা রাখবেন। কালকে আগামীকাল সকাল 11টায় রাজভাস্কর্যে আমরা আবার অবস্থান নিব এবং আমাদের 8 জন থেকে 10 জন প্রতিনিধি, অবশ্যই কমপক্ষে 10 জন প্রতিনিধি স্যারেরা দেখা করে দেবেন। যে জায়গায় গেলে আমাদের দাবিটা আমরা চাই 35-এর সমাধান ইনশাআল্লাহ আগামীকাল সরকারের উচ্চমহল থেকে আমাদের সাথে আলোচনায় বসে সমাধান করে দিবে, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। এদিকে আমি কথা বলি, ঘোষণা আছে। আমরা বলতে চাচ্ছি যে যদি ঘোষণাটা হচ্ছে কালকে যদি আমরা বলেছি কালকে যদি আমাদের সাথে আলোচনায় কোনো হয়, তাহলে কালকে ওখান থেকে বের হয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা শুরু করব। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। যে যেখান থেকে দেখছিলেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আর এই দাবিটা কতটুকু যুক্তি, সেই যুক্তিটি আপনারা কমেন্টের মাধ্যমে জানান। যে দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদের আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন এখান থেকে জড়ো হয়ে রাজুতে যাবে, এমনটাই দেখতে পাচ্ছেন। পাগল এই 35-এর শত্রুরা জেগে ওঠো, এই 35-এর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দর্শক যে যেখান থেকে দেখছিলেন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্পাশ দিয়ে যে 35-এর চাকরির যে বয়স সীমা, তারা এখানে অবস্থান করছেন। এখান থেকে সবাইকে নিয়ে তারা রাজুতে যাবেন, এমনটাই আমরা জানতে পারছি। দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন।
দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। রাজপথে আপনারা জানেন আমরা সকাল থেকে না খেয়ে এইখানে এখানে ছিলাম। আমরা এখন রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা সিদ্ধান্ত করব। দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে সরাসরি